আজকের পর্বে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ সম্পর্কে। চলো তার আগে গণিতবিদদের গল্প শোনা যাক। আজকের এই নাম্বার সিস্টেম না ব্যবহার করে যদি আমরা প্রাচীন হাইরোগ্লিফিক নাম্বার সিস্টেম ব্যবহার করতাম, যেখানে প্রতিটি সংখ্যাকে বিভিন্ন জিনিসের চিত্র দিয়ে প্রকাশ করা হয়, খুব একটা ভালো হতো না, কারণ আমাদের তখন একটা অঙ্ক করতে অনেক কষ্ট হয়ে যেত। এশিয়া আর ইউরোপে আগে অ্যাবাকাস ব্যবহার করা হতো গণনার জন্য। আজ তার জায়গায় আমাদের হাতে ক্যালকুলেটর জায়গা করে নিয়েছে। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এসে শূন্য আবিষ্কার করে গ্রিকদের সমস্যার সমাধান করে দিলেন ৫ম শতাব্দীতে, আর পাই দিয়ে করলেন বিশ্ব জয়। বিখ্যাত আরব গণিতবিদ আল খোয়ারেজমি 0 থেকে 9 এই 10টি সংখ্যা লিখিত রূপ প্রচলন করে আলোড়ন ফেলে দেন। চলো তাহলে গণিতের রঙিন দুনিয়ায় ডুব দেওয়া যাক। আজ আমরা জানব বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে n দ্বারা প্রকাশ করা হয়, যেখানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে প্রকাশ করা হয় z দিয়ে। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। তোমরা জানো যে বাস্তব সংখ্যার কোনো শেষ নেই, তাই সংখ্যার অসীমতাকে বোঝাতে এই ইনফিনিটি সাইনটি ব্যবহার করা হয়, যাকে বাংলায় বলে অসীম। 2 ও 3 পূর্ণ সংখ্যা হলেও 2/3 পূর্ণ সংখ্যা নয়, কেননা এটি একটি পূর্ণ সংখ্যার অংশ। তাহলে স্বাভাবিক সংখ্যা হওয়ার শর্ত হলো ধনাত্মক ও পূর্ণ সংখ্যা হওয়া। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং আরও কিছু বিষয়ে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 0 থেকে। 0 থেকে শুরু হওয়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে একসঙ্গে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলা হয়, যাকে প্রকাশ করা হয় W দিয়ে। পূর্ণ সংখ্যা নিয়ে ভাবলে সেখানে যেমন ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো থাকবে, তেমন ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো থাকবে। খেয়াল করলে দেখবে 2, 3 পূর্ণ সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা হলেও -2, -3 কেবলমাত্র পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে বলা যায় সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। অতএব আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে পরিমাণে সবচেয়ে কম। তার সাথে 0 যোগ করে অখণ্ড সংখ্যা হয়, অখণ্ড সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ করলে পূর্ণ সংখ্যা হয়। এখন আমরা জানব উৎপাদক সম্পর্কে। ধরো আমাদের কাছে একটি সংখ্যা আছে 10। তার উৎপাদক হবে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দিয়ে 10কে ভাগ করলে ভাগশেষ 0 হয়। চলো এবার 10 এর উৎপাদক বের করা যাক। উৎপাদক বের করার জন্য আমরা প্রথমে সংখ্যাটিকে কিছু গুণের সিরিজ আকারে লিখব। তাহলে 10কে লেখা যায় 1 × 10। এরপর ভাববো 1 এর চেয়ে বেশি কোন সংখ্যা দিয়ে 10কে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাহলে 2 হচ্ছে 1 এর পরের সংখ্যা যা দিয়ে 10কে ভাগ করা যায়। অতএব আমরা লিখব 2 × 5। 10কে 3 বা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, তাই 3 বা 4 10 এর উৎপাদক নয়। এরপর আমরা 5 নিয়ে ভাবলে দেখতে পাবো যে 10কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। কিন্তু খেয়াল করে দেখো 5 সংখ্যাটি সিরিজে আগে থেকেই আছে, তাহলে আমরা 10 এর উৎপাদকগুলো পেয়ে গিয়েছি, আর আমাদের গুণের সিরিজ এখানে শেষ। 10 এর উৎপাদকগুলো হলো 1, 2, 5 আর 10, যারা প্রত্যেকে সিরিজের সদস্য। ঠিক একইভাবে 20 এর উৎপাদকগুলো হবে 1, 2, 4, 5, 10, 20। যে সকল সংখ্যার উৎপাদক কেবলমাত্র 1 বা ওই সংখ্যা নিজে, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু তা না হলে সেই সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার দুটি প্রকারভেদ। 1 মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যাগুলোর উৎপাদক হতে হবে 1, এবং 1 ভিন্ন অন্য সংখ্যা যেটা আসলে সংখ্যাটি নিজে। তাহলে 2 হবে সর্বনিম্ন মৌলিক সংখ্যা যার উৎপাদক দুটি 1 এবং 2 নিজে। এছাড়াও 3, 5 সহ অনেক মৌলিক সংখ্যা পাওয়া যায়। আবার 4 এর উৎপাদকগুলোতে 1 এবং 4 ছাড়াও আরও একটি মান 2 পাওয়া যায়, তাই 4 যৌগিক সংখ্যা। আরও কিছু যৌগিক সংখ্যার উদাহরণ হলো 6, 10 ইত্যাদি। এখন আমরা শিখব গসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা আসলে উৎপাদকগুলোর মধ্যে সর্বোচ্চ কমন উৎপাদক। এখন তাহলে ভেবে দেখি 10 আর 20 যেগুলোর উৎপাদক কিছুক্ষণ আগে আমরা বের করলাম, তাদের গসাগু কত হয়। 10 এর উৎপাদকগুলো 1, 2, 5 আর 10, এবং 20 এর উৎপাদকগুলো 1, 2, 4, 5, 10, 20। এই উৎপাদকগুলোর মধ্যে কমন উৎপাদকগুলো হলো 1, 2, 5 আর 10, কিন্তু তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 10। তাহলে সংখ্যা দুটোর গসাগু হলো 10। এখন যদি দুইটি সংখ্যার গসাগু 1 হয়, তবে এই দুটি সংখ্যা একে অপরের সহমৌলিক। যেমন 12 এবং 13 এর গসাগু 1, অর্থাৎ তারা পরস্পর সহমৌলিক। সহমৌলিক সংখ্যা হওয়ার জন্য মৌলিক সংখ্যায় হতে হবে তা কিন্তু নয়। যেমন এখানে 13 মৌলিক সংখ্যা হলেও 12 মৌলিক সংখ্যা নয়। এখন আমরা জানব ভগ্নাংশ সম্পর্কে। ভগ্নাংশে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত থাকে। উপরের সংখ্যাটিকে বলা হয় লব, আর নিচের সংখ্যাটিকে বলা হয় হর। হরের মান কখনো 0 হতে পারে না। মনে রাখার একটি শর্টকাট বলে দেয়, বাংলা বর্ণমালায় ল আগে আসে, তাই লব উপরে, আর হ পরে আসে, তাই হর নিচে। ধরো তোমরা 4 বন্ধু টিফিনে একটি আপেল ভাগ করে খেতে চাও।
এখন ছুরি দিয়ে আপেলটি 4 ভাগ করলে তার একটি অংশ তুমি পেলে। তাহলে তোমার আপেলটি হবে 4টি অংশের একটি অংশ। এটাকে ভগ্নাংশ আকারে লিখলে লেখা যাবে 1/4। ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত আর অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশের হর বড় হয় আর অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হয়। এভাবে মনে রাখতে পারো, সাধারণত বড় জিনিস উপরে আর নিচে ছোটটা থাকলে নিচেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের হর বড় হবে। এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা আবার মূলদ সংখ্যার অংশ। মূলদ সংখ্যা এমন এক ধরনের ভগ্নাংশ যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p এবং q সহমৌলিক ও পূর্ণ সংখ্যা, আর q শূন্য হতে পারবে না। যে সংখ্যাগুলোকে এভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার কিছু উদাহরণ হলো √2 এবং পাই। অমূলদ সংখ্যা সম্পর্কে আরো বিস্তারিত তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। জেনে রাখো, মূলদ ও অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যার অংশ। এমন কোনো সংখ্যা নেই যা বাস্তব সংখ্যার ভিতরে নেই। শুধুমাত্র অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এই সংখ্যা সম্পর্কে তোমরা কলেজে উঠলে জানতে পারবে। আজ তাহলে আমরা শিখলাম স্বাভাবিক সংখ্যা, মৌলিক ও অমৌলিক সংখ্যা সম্পর্কে, ভগ্নাংশ, মূলদ অমূলদ সংখ্যা সম্পর্কে আর সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা পেলাম। পরের পর্বে আমরা দশমিক ভগ্নাংশ, অমূলদ সংখ্যার বিস্তারিত এবং পৌনঃপুনিকের ব্যবহার সম্পর্কে জানব। হ্যালো স্টুডেন্টস, গত পর্বে সংখ্যার শ্রেণীবিন্যাস, মূলদ ও অমূলদ সংখ্যার বেসিক এবং ভগ্নাংশের প্রকারভেদ সম্পর্কে জেনে এসেছো। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর কথা। সময়টা পিথাগোরাসের প্রায় 100 বছরেরও পরে। হিপাসাস নামের একজন গ্রিক দার্শনিক ও গণিতবিদ ছিলেন। তিনি এমন একটি গ্রুপে বিলং করতেন যাদেরকে পাইথাগোরিয়ান ম্যাথমেটিশিয়ান বলা হতো। তারা বিশ্বাস করতেন অল ইজ নাম্বার, অর্থাৎ বিশ্বের সব কিছুকে সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। কিন্তু সমস্যা শুরু হয় একটি বর্গ নিয়ে, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 একক। এর মাঝের কর্ণ বর্গটিকে 2টি সমকোণী ত্রিভুজে ভাগ করে, আর এই কর্ণের মান পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আসে √2। হিপাসাস মেথড অফ কন্ট্রাডিকশন ব্যবহার করে প্রমাণ করেন যে √2 কে 2টি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা অসম্ভব। কথিত আছে পিথাগোরাসের অনুসারীরা তার এই আবিষ্কারকে গ্রহণ করতে পারেন, কারণ এটি তাদের দীর্ঘদিনের বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিল। তারা সংখ্যার এমন বৈশিষ্ট্যকে অপবিত্র মনে করে এর নাম দিয়েছিলেন ইররেশনাল নাম্বারস বা অমূলদ সংখ্যা। আবার অনেকের ধারণা অমূলদ সংখ্যার আবিষ্কারের জন্যই হিপাসাসের মৃত্যু হয়েছিল। একদম রূপকথার গল্পের মতো, তাই না? আজকের পর্বে হিপাসাসের আবিষ্কার করা স্পেশাল সংখ্যাগুলো, অর্থাৎ মূলদ অমূলদ সংখ্যা, আবৃত্ত অনাবৃত্ত দশমিক এবং পৌনঃপুনিক নিয়ে আলোচনা করব। এতক্ষণে তুমি নিশ্চয়ই ধরতে পেরেছো যে অমূলদ সংখ্যাকে 2টি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ p/q 2টি পূর্ণ সংখ্যা হলে অমূলদ সংখ্যাকে এভাবে প্রকাশ করা সম্ভব নয়। একটি বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখো, তুমি এমন একটি সংখ্যা পাবে যা এভাবে চলতে থাকবে, অর্থাৎ কখনোই এর শেষ হবে না। একে ডিফাইন করা হয় পাই হিসেবে। পাই ছাড়াও ই, ফাই সহ আরো অনেক অমূলদ সংখ্যা রয়েছে, যাদের ব্যবহার রয়েছে বিভিন্ন জ্যামিতিক আকারে, আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় থেকে শুরু করে ফিজিক্সের অসংখ্য জায়গায়। আবার √2 এর মতো √3 কিংবা √5 এসবও অমূলদ সংখ্যা। আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে অমূলদ সংখ্যার 2টি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, যার একটি হলো অমূলদ সংখ্যাকে 2টি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে না। আরেকটি হলো অমূলদ সংখ্যায় দশমিকের পর সংখ্যাগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে, কিন্তু সংখ্যাগুলোর মধ্যে কোনো রেপিটেশন বা পুনরাবৃত্তি থাকবে না। আবার আগের লেসনে তুমি মূলদ সংখ্যার ধারণা পেয়েছিলে। p/q 2টি পূর্ণ সংখ্যা ও সহমৌলিক এবং q ≠ 0 হলে মূলদ সংখ্যাকে এভাবে লেখা যায়। র্যান্ডমলি কোনো পূর্ণ সংখ্যা 2 সিলেক্ট করো। বলতো এটি মূলদ নাকি অমূলদ? এটি টেস্ট করার জন্য 2 কে 2টি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় কিনা তা দেখতে হবে। তুমি ইচ্ছে করলেই 2 কে 2 আর 1 এর অনুপাত আকারে লিখতে পারবে। অর্থাৎ ডেফিনিশন অনুযায়ী 2 একটি মূলদ সংখ্যা। একইভাবে -2, -1, 0, 1 ইত্যাদিও মূলদ সংখ্যা। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যা না হয়ে যদি একটি ভগ্নাংশ নেওয়া হয়, তাহলে এই দশমিকের আনসার পাবে 5.5। যেহেতু 5.5 2টি পূর্ণ সংখ্যার অনুপাত, এ কারণে এটি একটি মূলদ সংখ্যা। কিন্তু এখানে যদি ভগ্নাংশ না দিয়ে শুধুমাত্র 5.5 দিয়ে দেওয়া হতো এবং জানতে চাওয়া হতো এটি মূলদ কিনা, তাহলে
এক্ষেত্রে অমূলদ সংখ্যার এই বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে নিলে দেখবে যে সংখ্যাটি দশমিকের পরে চলতেই থাকবে এমন নয়, তাই এটি মূলদ সংখ্যা। আবার 1কে 3 দিয়ে ডিভাইড করলে এর ক্যালকুলেশন কিন্তু কখনো শেষ হবে না। দশমিকের পরের সংখ্যাগুলো অসীম পর্যন্ত চলতে থাকলেও একে দুটি পূর্ণ সংখ্যা 1 আর 3 এর অনুপাত আকারেও প্রকাশ করা যায়। তাহলে এটি কি মূলদ নাকি অমূলদ? খেয়াল করো, অমূলদ সংখ্যায় ক্যালকুলেশন অসীম পর্যন্ত চলতে থাকবে ও দশমিকের পরের সংখ্যাগুলোয় কোনো রেপিটেশন থাকবে না। কিন্তু এই সংখ্যাটির দশমিকের পরের সংখ্যাগুলো অসীম পর্যন্ত চলতে থাকলেও 3 বারবার রিপিট হচ্ছে, তাই এটি একটি মূলদ সংখ্যা। আবার দশমিক সংখ্যাটিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতেও লেখা যায়, তাই এটি একটি মূলদ সংখ্যা। এখন স্ক্রিন পজ করে মূলদ আর অমূলদ সংখ্যা চেনার এই উপায়গুলো নোট ডাউন করে ফেলো। আচ্ছা, এখন তাহলে বলতে পারবে এই চার্টের মধ্যে কোন সংখ্যাগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ? আশা করি ঠিকঠাক ভাবে বের করে ফেলতে পেরেছো। এই ভগ্নাংশটির দিকে লক্ষ্য করো। সংখ্যাটিকে যদি দশমিক সংখ্যায় নিতে চাও তাহলে দেখবে অসীম পর্যন্ত ক্যালকুলেশন চলবে, একে বলা হয় অসীম দশমিক সংখ্যা। আবার এই ভগ্নাংশটিতে দশমিকের পরের ক্যালকুলেশন টার্মিনেট হয়ে যায়, অর্থাৎ দশমিকের পরে আর কোনো সংখ্যা আসবে না। এমন সংখ্যাগুলো হলো সসীম দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা দু রকম হতে পারে, অসীম দশমিক সংখ্যা ও সসীম দশমিক সংখ্যা। মনে করো এই দশমিক সংখ্যাটি নিলাম, দেখেই বুঝতে পারছো এটি অসীম দশমিক সংখ্যা, কেননা সংখ্যাটির দশমিকের পরের সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে। মজার ব্যাপার হলো, যে সংখ্যাটি রিপিট হয় তার উপরে এমন একটি ডট ব্যবহার করা যায়। এটি দ্বারা বোঝায় ডটের নিচে থাকা সংখ্যাটি এভাবে রিপিট হবে। এই ডটটির একটি বিশেষ নাম আছে যাকে আমরা পৌনঃপুনিক বলে থাকি। আবার পৌনঃপুনিক শব্দটি পুনরাবৃত্তি শব্দেরও একটি প্রতিশব্দ। এভাবে সংখ্যার উপরে পৌনঃপুনিক দেওয়া অনেকটা সংখ্যাকে আবৃত করে রাখার মতো, তাই এই ধরনের সংখ্যা হলো আবৃত্ত দশমিক সংখ্যা। যেহেতু এক্সাম্পলের সংখ্যাটি একটি অসীম দশমিক সংখ্যা, তাই সংখ্যাটিকে আবৃত্ত অসীম দশমিক সংখ্যা বলা হয়। পৌনঃপুনিক ব্যবহারের সময় মনে রাখবে, যদি এমন দুটি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে তবে এর ভিতরে সবগুলো সংখ্যাই রিপিট হবে। যেমন এই এক্সাম্পলটি দেখো, এখানে 3 and 4 এর উপর পৌনঃপুনিক থাকার অর্থ হলো 3 and 4 এর মাঝের এই সংখ্যার ব্লক বারবার রিপিট হবে। তাহলে আবৃত্ত অসীম দশমিক সংখ্যাগুলো দশমিকের পর অসীম পর্যন্ত চলবে এবং দশমিকের পরের সংখ্যার পুনরাবৃত্তি হবে। আবার তুমি মূলদ ও অমূলদ সংখ্যার কনসেপ্ট কাজে লাগিয়ে বলতে পারবে সব অসীম আবৃত্ত দশমিক সংখ্যাই হলো মূলদ সংখ্যা। এবার এই অসীম দশমিক সংখ্যাটি নাও, দেখতেই পাচ্ছ এর দশমিকের পরের সংখ্যার কোনো রেপিটেশন নেই। যেহেতু রেপিটেশন নেই তাই পৌনঃপুনিক ব্যবহারেরও প্রয়োজন নেই, তাই এই ধরনের সংখ্যা হলো অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা। এখন ভেবে দেখো তো, এই অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা মূলদ নাকি অমূলদ? মূলদ অমূলদের এই টেবিলটি ভালোভাবে শিখে নিলে সহজেই বলতে পারবে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাগুলো অমূলদ হবে। এভাবে মূলদ অমূলদ আর দশমিক সংখ্যার কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি বাস্তব সংখ্যার প্রকারভেদে এই ডায়াগ্রামটি তৈরি করে ফেলতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্বে তুমি আবৃত্ত দশমিকের রূপান্তর সম্পর্কে জানবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্টস, আমরা আগের পর্বে আবৃত্ত ও অনাবৃত্ত দশমিক সংখ্যা, অমূলদ সংখ্যা এবং পৌনঃপুনিকের ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছি। এই পর্বে আমরা জানবো কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে হয়। এটি একটি সাধারণ দশমিক ভগ্নাংশ, কারণ এখানে পৌনঃপুনিক নেই, আর পৌনঃপুনিক আছে বলে এটি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমরা এই লেসনে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে এরকম সাধারণ ভগ্নাংশে চেঞ্জ করব। অনেক সময় কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তনের সময় অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে থাকি, তখন তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। যেমন এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। ছোটবেলায় নিশ্চয়ই তোমরা এগুলো শিখেছো, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য এভাবে ভাগ করলে ভাগশেষ ও ভাগফল পাওয়া যায়। তাই 11/4 ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে লেখা যায় 2 সমস্ত 3/4। এখন আমরা দশমিক সংখ্যার গুণ ও ভাগের কিছু টেকনিক দেখব। তোমরা জানো যে একটি দশমিক সংখ্যাকে যদি এভাবে ভাগ করা যায়, একের পাশে শূন্য বাড়ার সাথে সাথে পয়েন্ট 1 ঘর করে বামে সরে যেতে থাকবে। এগুলো তোমরা ছোটবেলায় দেখে এসেছো।
আর এভাবে গুণ করে হলে 1 এর পাশে শূন্য বাড়ার সাথে সাথে পয়েন্ট এক ঘর করে ডানে সরে যেতে থাকবে। যে কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। তো তোমাদেরকে 4টা স্টেপ বলবো। স্টেপগুলো তোমরা তোমাদের মতো করে লিখে নিও। তোমাদের এসব পরিবর্তন করার সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। সো আমরা একটু কয়েকটা ডিফারেন্ট এক্সাম্পল দেখে নিব। প্রথমে একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ 0.7 পৌনঃপুনিক নেই। এই ভগ্নাংশে শুধু একটি আবৃত্ত সংখ্যা আছে, কিন্তু অনাবৃত সংখ্যা নেই। ফার্স্ট স্টেপ, প্রথমে আবৃত্ত দশমিক ভগ্নাংশটিকে পৌনঃপুনিক সরিয়ে লিখতে হবে, ঠিক যেমনটা লেসন 1.2 তে দেখে এসেছো। সেকেন্ড স্টেপে আমরা দেখব দশমিকের পর কয়টি অঙ্ক আছে। যতটি অঙ্ক থাকবে একের পর ততটি শূন্য দিয়ে গুণ দিব। ফর এক্সাম্পল, এখানে একটি অঙ্ক আছে, তাই আমরা আবৃত্ত সংখ্যাটিকে 10 দিয়ে গুণ করব। থার্ড স্টেপে আমরা দেখব দশমিকের পর কয়টি অঙ্ক আছে যারা অনাবৃত্ত। যেহেতু এখানে দশমিকের পর একটিও অনাবৃত্ত অঙ্ক নেই, তাই আমরা সংখ্যাটিকে 1 দিয়ে গুণ করব। লাস্ট স্টেপে আমরা থার্ড স্টেপে পাওয়া গুণফলকে সেকেন্ড স্টেপে পাওয়া গুণফল থেকে বিয়োগ করব। এখন বাম দিকে যদি 0.7 পৌনঃপুনিক কমন নেই, তাহলে এটা পাবো। আবার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরের অঙ্কগুলো সমান, তাই কাটাকাটি করে খালি 7 বাকি থাকবে। মনে রাখবে, বিয়োগ করার পর ডান দিকে সব সময় পূর্ণ সংখ্যাই পাবে। যদি তুমি পূর্ণ সংখ্যা না পাও, তাহলে কিন্তু কিছু একটা ভুল করছো। সো ফার্স্ট স্টেপ থেকে আবার শুরু করে চেক করে নিও। এবারে ক্যালকুলেশন করে 9 কে আড়াআড়ি ভাবে ডানে 7 এর নিচে নিয়ে আসি, তাহলে 7/9 সংখ্যাটির স্বাভাবিক ভগ্নাংশ রূপ। চলো এখন আরো একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে চেঞ্জ করি, যেখানে একটি আবৃত্ত অঙ্ক ও একটি অনাবৃত্ত অঙ্ক থাকবে। ফর এক্সাম্পল, 1.12 পৌনঃপুনিক সংখ্যাটি নেই, যেখানে 1 অনাবৃত্ত আর 2 আবৃত্ত। ফার্স্ট স্টেপে ভগ্নাংশটিকে এভাবে লিখে নিবে। সেকেন্ড স্টেপে যেহেতু দশমিকের পর দুইটি অঙ্ক আছে, তাই এবার 100 দিয়ে গুণ দিব। থার্ড স্টেপে দশমিকের পর এবার একটি অনাবৃত্ত অঙ্ক আছে, তাই সংখ্যাটিকে 10 দিয়ে গুণ দিব। লাস্ট স্টেপে আগের মতো সেকেন্ড আর থার্ড স্টেপের গুণফল বিয়োগ করতে হবে। এবার ডান পক্ষে ক্যালকুলেশন করে পাওয়া যায় 101/90। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করলে পাওয়া যাবে 1 সমস্ত 11/90। তোমাদের প্রশ্ন হতে বলতে পারে মিশ্র ভগ্নাংশ হিসেবে উত্তরটি দিতে। সো দুইভাবে যে কোনো একভাবেই দেওয়া যায়। এটাই আমাদের কাঙ্ক্ষিত সাধারণ ভগ্নাংশ। তোমরা চাইলে স্টেপগুলো ছাড়াও সরাসরি উত্তর বের করতে পারবে। সেক্ষেত্রে 112 সংখ্যাটিকে প্রথম পৌনঃপুনিক ও দশমিক ছাড়া লিখব। এবার পৌনঃপুনিক ছাড়া বাকি অংশ থেকে দশমিক বাদ দিয়ে লিখব এবং আগের সংখ্যাটি থেকে বিয়োগ করব। এবার তোমাদের একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে কতগুলো আবৃত্ত অঙ্ক আছে ও দশমিকের পর কতগুলো অনাবৃত্ত অঙ্ক আছে। যতগুলো আবৃত্ত অঙ্ক ততগুলো 9, আর যতগুলো অনাবৃত্ত অঙ্ক ততগুলো 0 বসাতে হবে। এখানে একটি আবৃত্ত অঙ্ক আছে, তাই একটি 9 বসাই, আর একটি অনাবৃত্ত অঙ্ক আছে, তাই একটি 0 বসাই। দেখো, এই ভগ্নাংশটি আর আগের ভগ্নাংশটি একই। সো তোমরা শর্টকাট বইতে এভাবে অঙ্কটি করে ফেলতে পারবে। অবজেক্টিভে যখন এই সমস্যাগুলো আসে, এই শর্টকাটটা ব্যবহার করা কিন্তু খুবই ইউজফুল। চলো তাহলে এই শর্টকাট নিয়মে আমরা আরো একটি সমস্যার সমাধান করি, যেটা আরেকটু কঠিন। প্রথমে পৌনঃপুনিক ও দশমিক ছাড়া লিখলে পাই 4 2 3 4 7 8। এবার পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরের অঙ্ক লিখলে হয় 4 2 3 4। যেহেতু দুটি আবৃত্ত অঙ্ক আছে, তাই দুটি 9, আর দুটি অনাবৃত্ত অঙ্ক আছে, তাই দুটি 0 বসাই, তাহলে হরে পাবো 9900। এবার এভাবে ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করলেই আমাদের উত্তর পেয়ে যাব। আজকে এখানেই শেষ। পরবর্তী লেসনে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে। হ্যালো স্টুডেন্টস, আমরা আগের পর্বে আবৃত্ত ও অনাবৃত্ত দশমিক সংখ্যা, অমূলদ সংখ্যা এবং পৌনঃপুনিকের ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছি। এই পর্বে আমরা জানব কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে হয়। এটি একটি সাধারণ দশমিক ভগ্নাংশ, কারণ এখানে পৌনঃপুনিক নেই, আর পৌনঃপুনিক আছে বলে এটি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমরা এই লেসনে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে এরকম সাধারণ ভগ্নাংশে চেঞ্জ করব। অনেক সময় কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তনের সময় অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে থাকি, তখন তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। যেমন এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। ছোটবেলায় নিশ্চয়ই তোমরা এগুলো শিখেছো, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য এভাবে ভাগ করলে ভাগশেষ ও ভাগফল পাওয়া যায়। তাই 11/4 ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে লেখা যায় 2 সমস্ত 3/4। এখন আমরা দশমিক সংখ্যার গুণ ও ভাগের কিছু টেকনিক দেখব। তোমরা জানো যে একটি দশমিক সংখ্যাকে যদি এভাবে ভাগ করা যায়,
একের পাশে শূন্য বাড়ার সাথে সাথে পয়েন্ট এক ঘর করে বামে সরে যেতে থাকবে। এগুলো তোমরা ছোটবেলায় দেখে এসেছো। আর এভাবে গুণ করে হলে 1 এর পাশে শূন্য বাড়ার সাথে সাথে পয়েন্ট এক ঘর করে ডানে সরে যেতে থাকবে। যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। তো তোমাদেরকে 4টা স্টেপ বলবো। স্টেপগুলো তোমরা তোমাদের মতো করে লিখে নিও। তোমাদের এসব পরিবর্তন করার সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। সো আমরা একটু কয়েকটা ডিফারেন্ট এক্সাম্পল দেখে নিব। প্রথমে একটি আবৃত দশমিক ভগ্নাংশ 0.7 পৌনঃপুনিক নেই। এই ভগ্নাংশে শুধু একটি আবৃত সংখ্যা আছে, কিন্তু অনাবৃত সংখ্যা নেই। ফার্স্ট স্টেপ, প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশটিকে পৌনঃপুনিক সরিয়ে লিখতে হবে, ঠিক যেমনটা লেসন 1.2 তে দেখে এসেছো। সেকেন্ড স্টেপে আমরা দেখব দশমিকের পর কয়টি অঙ্ক আছে। যতটি অঙ্ক থাকবে একের পর ততটি শূন্য দিয়ে গুণ দিব। ফর এক্সাম্পল, এখানে একটি অঙ্ক আছে, তাই আমরা আবৃত সংখ্যাটিকে 10 দিয়ে গুণ করব। থার্ড স্টেপে আমরা দেখব দশমিকের পর কয়টি অঙ্ক আছে যারা অনাবৃত। যেহেতু এখানে দশমিকের পর একটিও অনাবৃত অঙ্ক নেই, তাই আমরা সংখ্যাটিকে 1 দিয়ে গুণ করব। লাস্ট স্টেপে আমরা থার্ড স্টেপে পাওয়া গুণফল দিয়ে সেকেন্ড স্টেপে পাওয়া গুণফল থেকে বিয়োগ করব। এখন বাম দিকে যদি 0.7 পৌনঃপুনিক কমন নেই, তাহলে এটা পাবো। আবার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরের অঙ্কগুলো সমান, তাই কাটাকাটি করে খালি 7 বাকি থাকবে। মনে রাখবে, বিয়োগ করার পর ডান দিকে সব সময় পূর্ণ সংখ্যাই পাবে। যদি তুমি পূর্ণ সংখ্যা না পাও, তাহলে কিন্তু কিছু একটা ভুল করছো। সো ফার্স্ট স্টেপ থেকে আবার শুরু করে চেক করে নিও। এবারে ক্যালকুলেশন করে 9 কে আড়াআড়ি ভাবে ডানে 7 এর নিচে নিয়ে আসি, তাহলে 7/9 সংখ্যাটির স্বাভাবিক ভগ্নাংশ রূপ। চলো এখন আরো একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে চেঞ্জ করি, যেখানে একটি আবৃত অঙ্ক ও একটি অনাবৃত অঙ্ক থাকবে। ফর এক্সাম্পল, 1.12 পৌনঃপুনিক সংখ্যাটি নেই, যেখানে 1 অনাবৃত আর 2 আবৃত। ফার্স্ট স্টেপে ভগ্নাংশটিকে এভাবে লিখে নিবে। সেকেন্ড স্টেপে যেহেতু দশমিকের পর দুইটি অঙ্ক আছে, তাই এবার 100 দিয়ে গুণ দিব। থার্ড স্টেপে দশমিকের পর এবার একটি অনাবৃত অঙ্ক আছে, তাই সংখ্যাটিকে 10 দিয়ে গুণ দিব। লাস্ট স্টেপে আগের মতো সেকেন্ড আর থার্ড স্টেপের গুণফল বিয়োগ করতে হবে। এবার ডান পক্ষে ক্যালকুলেশন করে পাওয়া যায় 101/90। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করলে পাওয়া যাবে 1 সমস্ত 11/90। তোমাদের প্রশ্ন হতে বলতে পারে মিশ্র ভগ্নাংশ হিসেবে উত্তরটি দিতে। সো দুইভাবে যে কোনো একভাবেই দেওয়া যায়। এটাই আমাদের কাঙ্ক্ষিত সাধারণ ভগ্নাংশ। তোমরা চাইলে স্টেপগুলো ছাড়াও সরাসরি উত্তর বের করতে পারবে। সেক্ষেত্রে 112 সংখ্যাটিকে প্রথম পৌনঃপুনিক ও দশমিক ছাড়া লিখব। এবার পৌনঃপুনিক ছাড়া বাকি অংশ থেকে দশমিক বাদ দিয়ে লিখব এবং আগের সংখ্যাটি থেকে বিয়োগ করব। এবার তোমাদের একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে কতগুলো আবৃত অঙ্ক আছে ও দশমিকের পর কতগুলো অনাবৃত অঙ্ক আছে। যতগুলো আবৃত অঙ্ক ততগুলো 9, আর যতগুলো অনাবৃত অঙ্ক ততগুলো 0 বসাতে হবে। এখানে একটি আবৃত অঙ্ক আছে, তাই একটি 9 বসাই, আর একটি অনাবৃত অঙ্ক আছে, তাই একটি 0 বসাই। দেখো, এই ভগ্নাংশটি আর আগের ভগ্নাংশটি একই। সো তোমরা শর্টকাট ওয়েতে এভাবে অঙ্কটি করে ফেলতে পারবে। অবজেক্টিভে যখন এই সমস্যাগুলো আসে, এই শর্টকাটটা ব্যবহার করা কিন্তু খুবই ইউজফুল। চলো তাহলে এই শর্টকাট নিয়মে আমরা আরো একটি সমস্যা সমাধান করি, যেটা আরেকটু কঠিন। প্রথমে পৌনঃপুনিক ও দশমিক ছাড়া লিখলে পাই 4 2 3 4 7 8। এবার পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরের অঙ্ক লিখলে হয় 4 2 3 4। যেহেতু দুটি আবৃত অঙ্ক আছে, তাই দুটি 9, আর দুটি অনাবৃত অঙ্ক আছে, তাই দুটি 0 বসাই। তাহলে হরে পাবো 9900। এবার এভাবে ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করলেই আমাদের উত্তর পেয়ে যাব। আজকে এখানেই শেষ। পরবর্তী লেসনে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করা শিখব ও আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে জানব। আগামী পর্বে দেখা হবে। হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আগের পর্বে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ, ভাগ ও একটি গাণিতিক সমস্যার সমাধান শিখেছিলাম। এই পর্বে জানবো কিভাবে পূর্ণ ও আবৃত দশমিক ভগ্নাংশের বর্গমূল করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। ধরো 256 এর বর্গমূল বের করতে হবে। এর জন্য প্রথমেই সংখ্যাটিকে জোড়ায় জোড়ায় আলাদা করে নিতে হবে। পূর্ণ সংখ্যার জন্য অলওয়েজ ডান দিক থেকে জোড়া বানাতে হয়। তাহলে প্রথম দাগটি হবে 5 6 এর উপর, বাকি থাকলো 2, তাই একে এভাবেই রেখে উপরের দাগ দেই।
তোমরা চাইলে জোড়া বানানোর জন্য 0 2 লিখেও উপরে দাগ দিতে পারো। এখন বাম দিক থেকে কাজ শুরু করতে হবে। শুরুতেই এমন কোনো সংখ্যা খুঁজে বের করতে হবে যার বর্গ 2 এর সমান বা ছোট। এখানে দেখা যাচ্ছে 1 এর বর্গ 2 এর চেয়ে ছোট, তাই ভাজক ও ভাগফল দুই জায়গায় বসবে 1। আর এখানে 1 এর বর্গ বসবে এবং পরের ভাজকটি হবে ভাগফলের 2 গুণ। নেক্সট জোড়া 56 নিচে নামাবো, ফলে পাওয়া যাবে 156। এখন 2 এর পাশে যেই অঙ্ক নিব তাকে ওই অঙ্ক দিয়েই গুণ দিব এবং খেয়াল করব সেটা 156 এর সমান কিংবা ছোট হয় কিনা। প্রথমে 2 এর পাশে 4 নিয়ে তাকে 4 দিয়েই গুণ করি, তাহলে মান পাওয়া যাবে 96, যেটা 156 এর চেয়ে অনেক ছোট। তাই এবার 25 ইন্টু 5 করি, যার মান হবে 125। আবার 26 ইন্টু 6 করলে আসবে 156। এখন ভাজকের 2 এর পাশে 6 ও ভাগফলের 1 এর পাশে 6 বসাই। দেখা যাচ্ছে ভাগশেষ 0 চলে আসছে, তাই এখানেই শেষ। অতএব 256 এর বর্গমূল হবে 16। চলো এবারে আরো একটি সংখ্যা 17 এর বর্গমূল নির্ণয় করা যাক। প্রথমেই আগের মতো জোড়া বানিয়ে নিব। তারপর যেহেতু 4 এর বর্গ 16, 17 এর চেয়ে ছোট, তাই ভাজক ও ভাগফলের জায়গায় 4 বসাবো এবং ঠিক এভাবে 4 স্কোয়ার সমান 16 বসাবো এবং ভাজকের জায়গায় 4 এর দ্বিগুণ 8 বসাবো। খেয়াল করে দেখো 8 এর পাশে যাই বসাই না কেন তা 1 থেকে বড় হয়, তাই 1 এর পাশে অতিরিক্ত এক জোড়া 0 আনতে হবে। মনে রাখবে এখানে সবকিছু জোড়ায় জোড়ায় আসবে এবং এই অতিরিক্ত 0 বসানোর জন্য ভাগফলে একটি দশমিক চিহ্ন বসবে। যেহেতু 81 ইন্টু 1 ইকুয়ালস টু 81, যা 100 থেকে কম, তাই এই দুই জায়গায় 1 বসাই আর এখানে 81 লিখি। বিয়োগ করে পাই 19। এখন ভাজকের জায়গায় ভাগফলের দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যার দ্বিগুণ বসাতে হবে। যেমন এখানে 4.1 কে 41 লিখে তার দ্বিগুণ 82 বসাই। এখন 82 এর পাশে যাই বসাই না কেন তার 19 এর চেয়ে বড় হয়, তাই আরো এক জোড়া 0 নিয়ে আসি। এখানে তুমি চাইলেও অতিরিক্ত দশমিক চিহ্ন বসাতে পারবে না, যেহেতু একবার দশমিক বসানো আছে। এবার 822 ইন্টু 2 করে 1644 বসাই। বিয়োগ করে ভাগশেষ পাই 256। একই রকম ভাবে ক্যালকুলেশন করতে থাকি। বিয়োগ করলে ভাগশেষ পাবো 871। আবারও অতিরিক্ত দুইটি 0 নিয়ে আসি, কারণ 8246 এর পাশে যাই বসাও না কেন তা 871 থেকে বড় হয়। এরকম বারবার ক্যালকুলেশন করতে থাকলেও দেখবে যে ভাগশেষ কখনোই 0 আসবে না। এজন্য তোমাদের প্রশ্নে বলা থাকবে দশমিকের পর কয় ঘর পর্যন্ত বর্গমূল বের করতে হবে এবং কয় ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। আসন্ন মান বলতে আমরা আসলে রাউন্ডিং করাকে বোঝাই। চলো তাহলে আসন্ন মান বের করা শিখি। আসন্ন মান বের করার জন্য যত ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে হবে তার পরের ঘরে 5 অথবা 5 থেকে বড় আছে কিনা চেক করতে হবে। যদি থাকে তাহলে ওই ঘরে 1 যোগ করতে হবে। তাহলে 17 এর বর্গমূল 4 ঘর পর্যন্ত এবং আসন্ন মান 3 ঘর পর্যন্ত বের করতে বললে 4 ঘর পর্যন্ত বর্গমূল হবে 4.1231 আর 3 ঘর পর্যন্ত আসন্ন মানের জন্য যেহেতু চতুর্থ ঘরে 1 আছে যা 5 এর চেয়ে কম, সেজন্য আমাদের কোনো কিছু যোগ করা লাগবে না। সুতরাং 3 ঘর পর্যন্ত আসন্ন মান হবে 4.123। এখন চলো একটি আবৃত্ত ভগ্নাংশের বর্গমূল বের করি, যার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। প্রথমে এই সংখ্যাটিকে পৌনঃপুনিক ছাড়া লেখি। দশমিক সংখ্যার ক্ষেত্রে জোড়া বানানোর জন্য দশমিকের ডান দিকে ডান পাশে ও বাম দিকে বাম পাশে জোড়া বানাতে হবে। তাহলে জোড়াগুলো হবে এরকম। প্রথমেই 2 এর বর্গ 4 বসাই, তাহলে ভাগশেষ থাকবে 1। এবার দশমিক অংশের পর থেকে এক জোড়া সংখ্যা নামাই আর এজন্য ভাগফলে একটি দশমিক চিহ্ন বসাই। এখন 42 ইন্টু 2 করে 84 বসাই, ফলে ভাগশেষ আসবে 29। ঠিক এভাবে আমরা প্রতিটি জোড়া নামাতে থাকবো, কিন্তু এর পরের জোড়া নামালে দেখা যায় 4530 এর পাশে যাই বসাই না কেন তা 523 থেকে ছোট হয়। এজন্য অতিরিক্ত আরো এক জোড়া নামাবো আর অতিরিক্ত এই জোড়ার জন্য ভাজক ও ভাগফলে একটি করে 0 বসাবো। কিন্তু এখনো 45300 এর পাশে যাই বসাই না কেন 52302 থেকে বড় হয়ে যায়, তাই আরো একটি জোড়া নামাই এবং ভাজক ও ভাগফলে একটি করে 0 বসাই। দেখা যায় ভাজক ও ভাগফলে 1 বসিয়ে বিয়োগ করলে ভাগশেষ 700229 আসে, কিন্তু ভাগ তখনও শেষ হয় না। তাই এই উদাহরণের 4 ঘর পর্যন্ত বর্গমূল 2.2650 এবং 3 ঘর পর্যন্ত আসন্ন মান 2.265।
আজ তাহলে এই পর্যন্তই। এই পর্বে আমরা শিখলাম কিভাবে যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে হয়। পরের পর্বে এই অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আবার দেখা হবে।